নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব শ্রী স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প গহনা। তাহলে শুরু করি। গল্পের নাম গহনা। বিহারীলাল সেন বংশে সম্ভ্রান্ত, স্বভাবে গর্বিত, কিন্তু অবস্থার দায়ে পড়িয়া তাহাকে ব্যবসায় ধরিতে হইয়াছে কেরানিগিরি অর্থাৎ খোসামুদি। এজন্য হাড়ে হাড়ে তিনি যন্ত্রণা সহ্য করিয়াছেন এবং ভবিষ্যতে তাহার একমাত্র পুত্রের যাহাতে এরূপ দুর্দশা না ভোগ করিতে হয়, যাহাতে সে মানুষের মতো মানুষ হইতে পারে, অর্থাৎ শ্বেতাঙ্গের সমকক্ষ হইয়া চলিতে পারে, এই অভিপ্রায়ে যথাসর্বস্ব পণ করিয়া সিভিল সার্ভিস পরীক্ষা দিতে তাহাকে ইংল্যান্ডে পাঠাইয়াছিলেন। টাকা কড়ি যাহা কিছু জমাইয়াছিলেন, এই দায়ে সকলই নিঃশেষ হইয়াছে, অথচ এখনও পুত্রকে আরও 1000 টাকা না পাঠাইলে নয়। তাহার পর সে পাশ হয়তো সকল কষ্টের সার্থক, নহিলে ভগবান যাহা অদৃষ্টে লিখিয়াছেন। বিহারীবাবু কর্যের আশায় কদিন ধরিয়া বন্ধু বান্ধবদিগের বাড়ি হাঁটিতেছেন। 500 টাকা কোনো রকমে জুটিয়াছে, আর 500 কোথায় পান? পৈতৃক সম্পত্তি বসতবাড়ি তাহা পূর্বেই বাঁধা পড়িয়াছে, গহনাপত্র যাহা ছিল তাহাও সব গিয়াছে। এ অবস্থায় 500 পাইয়াছেন, এই ঢের, আর 500 এখন মেলে কি করিয়া? বিহারীবাবু নিরাশ হইয়া রাত্রি 9টার সময় বাড়ি ফিরিয়াছেন। গৃহিণী বলিলেন, ওগো, হেমার জ্বর তো কই সারছে না, একবার ডাক্তার ডাকাও। কর্তা বলিলেন, অ্যাকোনাইট দিয়েছিল, সামান্য জ্বরে আর ডাক্তার ডেকে কি হবে, আরও 2-4 দিন দেখা যাক। আসল কথা ডাক্তারের পয়সার অনটন, কিন্তু স্ত্রীর সাক্ষাতেও সে দুঃখের কথা ফুটিয়া বলিতে জিহ্বা সরে না। স্ত্রী মনে মনে ইহা বুঝিলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া একটু পরে বলিলেন, মানিকের চিঠি পেয়েছি, 500 টাকা পাঠিয়েছে। এই বলিয়া কাপড়ের খুঁট হইতে চিঠিখানি খুলিয়া স্বামীর হস্তে দিলেন। বিহারীবাবু পড়িলেন, বহব প্রণামা নিবেদনঞ্চ। দিদি, বড় বয়সে দেখিতেছি তোমার বুদ্ধিশুদ্ধি লোপ পাইয়াছে। যদি টাকারই সঙ্গত নাই, পরের ভিক্ষার উপর নির্ভর, তাহা হইলে ছেলেকে যে বিলাত পাঠানো কেন তাহা তো বুঝিতে পারি না। আমার নিজের স্ত্রী পুত্র আছে, নানা রকম খরচপত্র আছে, তার উপর তোমাদের খরচও চালানো আমার সাধ্য নহে। আমি বলিয়া খালাস, তবে সেন মহাশয় আমাকে লেখাপড়া শিখাইয়াছেন, তাহার ঋণ আমার পরিশোধ করিতে হয়। এই সঙ্গে সেই জন্য 500 টাকা পাঠাইয়া দিতেছি। ইহার বেশি পাঠাইতে আমি বাধ্যও নই, আমার ক্ষমতাও নাই, পারিবও না। অতএব আমাকে আর রোজ রোজ টাকার জন্য লিখিয়া বিরক্ত করিও না। সেবক শ্রী মানিকলাল দাস। মানিক গৃহিণীর ছোট ভাই। বিহারীবাবু তাহাকে সন্তানের ন্যায় নিজ গৃহে লালন পালন করিয়াছেন, লেখাপড়া শিখাইয়াছেন, বিবাহ দিয়াছেন। এখন বৎসর কয়েক মাত্র সে উপার্জনক্ষম হইয়া স্ত্রী পুত্রাদি লইয়া কর্মস্থলে গিয়াছে। বিহারীবাবুর এই কষ্টের অবস্থায় আপনা হইতে সে সাহায্যের নামও করে নাই। তাহারাও ইহার আগে আর তাহাকে কিছু বলেন নাই। নিতান্ত নিরুপায় হইয়া এবার গৃহিণী ভাতার নিকট 1000 টাকা কর্য চাহিয়া পাঠাইয়াছিলেন। চিঠি পড়িয়া বিহারীবাবুর সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। মর্মে মর্মে অপমানিত জ্ঞান করিলেন। এ কেবল তাহার অপমান নহে, তাহার স্ত্রীর অপমান, তাহাদের আজীবন স্নেহের অপমান। বিহারীবাবুর গর্বের অনেক খর্ব হইয়াছে, তিনি ঢের সহিয়াছেন, এখনও সহিতে প্রস্তুত, কিন্তু আত্মীয়তার স্থলে, ভালোবাসার স্থলে এরূপ অবজ্ঞা, এরূপ অপমান
এখনও তিনি অবাধে গলাধ্যকরণ করিতে পারিলেন না। বলিলেন, টাকা ফিরাইয়া দাও, আমি চাহি না। গৃহিণী বলিলেন, সেও কি হয়? ছেলেকে এতদিন টাকা পাঠিয়ে আর একটুর জন্য সব মাটি করবে? না হয় দুটো কথা বলেছে, অসময় হলে সব সইতে হয়। এ মেলে তো টাকা পাঠাতেই হবে। বিহারীবাবু বলিলেন, কথাটা ঠিক, এ অপমানও তাহার সহিয়া চলিতে হইবে। তিনি নিরুপায়। তিনি নীরবে এই ২০ বড়ির উপাদেয়তা অনুভব করিতে লাগিলেন। গৃহিণী বলিলেন, যদি ভগবানের ইচ্ছায় পাশ হয় তো সকল দুঃখ ঘুচবে, দুদিন শুয়ে যাও। বিহারীবাবুর নৈরাশ্যাভিভূত হৃদয় এই সুখের দিনের দিকে উন্মুখ হইয়া চাহিল, কিন্তু অন্ধকার ছাড়া চারিদিকে আর কিছুই দেখিতে পাইল না। তথাপি মাতার আশীর্বাদই ফলিল। অল্পদিনের মধ্যেই খবর আসিল, নলিন সিভিল সার্ভিসে পাশ হইয়াছে। সেদিন এ বাড়িতে কি মহানন্দ! খবর পাইয়া বিহারীবাবু স্ফীত হৃদয়ে ধরাখানাকে সরার মতো জ্ঞান করিতে করিতে আফিসে চলিয়া গেলেন। গৃহিণী সে পরমানন্দ নিজের মধ্যে রাখিবার স্থান না পাইয়া হাতা বেরি ছুঁড়িয়া ফেলিয়া ছুটিয়া তাহার পীড়িতা কন্যার নিকট আগমন করিলেন। ১২ বর্ষীয়া বালিকা হেমপ্রভা জ্বরের ঘোরে অর্ধ অচেতন অবস্থায় শয্যালগ্ন হইয়াছিল। মা আসিয়া তাহার গায়ে হাত দিয়া নাড়িয়া বলিলেন, হেমা, হেমা, তোর দাদা পাশ হয়েছে। হেমা চমকিয়া জাগিয়া উঠিয়া বিস্ময় দৃষ্টিতে মাতার দিকে চাহিল। মা আবার বলিলেন, তোমার দাদা পাশ হয়েছে? হেমপ্রভার মলিন বিবর্ণ মুখও এই কথায় উজ্জ্বল হইয়া উঠিল। সে ক্ষীণ ক্লান্ত স্বরে বলিল, দাদা কবে আসবে? মা বলিলেন, শিগগির। হেমপ্রভা বলিল, আমি তো দেখতে পাব? আনন্দ আগ্রহে গৃহিণী এতক্ষণ ভুলিয়া গিয়াছিলেন যে হেমার অসুখ। এই কথায় আত্মস্থ হইয়া শোথ কণ্ঠস্বরে বলিলেন, বালাই, ও কি কথা, দেখতে পাবি বই কি। কিন্তু এবার মাতার আশীর্বাদ ব্যর্থ হইল। হেমার সহিত তাহার দাদার দেখা হইল না। এ বাড়ির নূতন সুসংবাদ পুরাতন না হইতে হইতে হেমার ক্ষুদ্র প্রাণ অবসিত হইল। পিতামাতা আনন্দে নিরানন্দ হইয়া পড়িলেন। গৃহিণী শোকে মুহ্যমান। বিধাতা তাহাকে ২টি সন্তান দিয়াছিলেন, একটিকে আবার নিজের কাছে ডাকিয়া লইলেন, একটি মাত্র অবশিষ্ট। কন্যার শোকে বিহ্বল হইয়া পুত্রের পথের দিকে চাহিয়াই তিনি প্রাণ ধরিয়াছেন। পুত্রই এখন তাহার ধ্যান জ্ঞান। নলিন কবে আসিবে, তাহার বিবাহ দিবেন, বউ হইবে, নাতিপুতি হইবে, তাহাদের সুখ স্বচ্ছন্দের মধ্যে তিনি মরিতে পারিবেন। কন্যার শোকে কাঁদিয়া কাঁদিয়া এই সকল কথাই কহেন, ইহাই তাহার সান্ত্বনা বাক্য। একদিন ভাবিনীর মা ভাবিনীকে লইয়া তাহাকে দেখিতে আসিল। ভাবিনী হেমপ্রভারই সমবয়সী, প্রায়ই তাহার সহিত খেলিতে আসিত। তাহাকে দেখিয়া গৃহিণী উচ্চকণ্ঠে কাঁদিয়া উঠিলেন। মাতা কন্যা সজল নেত্রে যখন তাহার কাছে আসিয়া বসিল, তিনি ভাবিনীকে কাছে টানিয়া বলিলেন, মা গো, কাকে দেখতে এলি বাছা? সে যে আমাদের ফেলে পালিয়েছে। ভাবিনী ফুপাইয়া কাঁদিয়া উঠিল। গৃহিণী সজল নেত্রে সতৃষ্ণ আগ্রহে তাহাকে বুকের মধ্যে টানিয়া বলিলেন, মা আমার, তুই আমার বুকে আয়, তোকে বুকে করে আমার প্রাণ জুড়োক। তুই আমার মেয়ে, আমার নলিনের সঙ্গে তোর বিয়ে দেব। গৃহিণী এই বলিয়া কাঁদিতে কাঁদিতে পুনঃ পুনঃ তাহার মুখ চুম্বন করিতে লাগিলেন। যদিও অনেক দিন হইতে ভাবিনী ও নলিনীর মাতা পরস্পরকে বেয়ান বলিয়া ডাকিয়া আসিতেছেন, কিন্তু এতদিন তাহা কেবল রঙ্গের সম্বোধন বা পাতানো সম্পর্ক বলিয়াই গণ্য হইত।
পুত্রকন্যার বিবাহের কথা প্রকৃত প্রস্তাবে ইহার পূর্বে কেহই পারেন নাই। ভাবিনীর পিতামাতা নানা স্থানে পাত্র দেখিতেছিলেন, তবে এ পর্যন্ত একটিও মনের মতো পান নাই। তাই ভাবিনী এখনও অবিবাহিতা রহিয়াছে। তাহারা কিছু ধনী নহেন, ইহার উপর এক বিলাত ফেরত আত্মীয়কে দলে লইয়াছেন। এই জন্য তাহাদের পক্ষে সুপাত্র মেলা একটু কঠিন হইয়া দাঁড়াইয়াছে। সুতরাং বিহারীবাবুর স্ত্রী যখন নিজে হইতে ভাবিনীকে পুত্রবধূ করিতে চাহিলেন, তখন তাহার পিতামাতা সানন্দে এই প্রস্তাবে সম্মত হইলেন। অমন সিভিলিয়ান জামাতা লাভ করা তো সৌভাগ্যের কথা। বিবাহের পাকাপাকি সম্বন্ধ স্থির হইবার আগে বিহারীবাবু কেবল কুণ্ঠিত চিত্ত হইয়া একবার গৃহিণীকে বলিলেন, ছেলে আসিয়া যদি বলে বিবাহ করিবে না, আমি বলি সে আসা পর্যন্ত সবুর করা যাক। গৃহিণী একথা একেবারেই অগ্রাহ্য করিয়া দিলেন। তাহার অমন সোনার ছেলে, সে নাকি কথার অবসায়, আর সবুর করিতে গেলে ওরা মেয়ে রাখিবে কেন? অমন সুন্দর মেয়ের তো আর বরের ভাবনা নাই। লাভে হতে শেষে অমন মেয়ে তাহাদেরই হাতছাড়া হয়ে যাবে। যেমন হইয়া থাকে এইরূপ স্থলে কর্তাদেরই শেষে হার মানিতে হয়। বিশেষ এই শোকের সময় গৃহিণীর কথা অমান্য করিয়া তাহার ব্যথিত চিত্তে ব্যথা দিবার পরিবর্তে নিজের আপত্তিটি অযুক্তিসঙ্গত মনে করিয়া ত্যাগ করাই তিনি যুক্তিসঙ্গত জ্ঞান করিলেন। ভাবিনী বাগদত্তা হইয়া রহিল। কেবল তাহাই নহে, বিবাহের পূর্ব হইতেই সে তাহাদের নিতান্ত আপনার হইয়া দাঁড়াইল। গৃহিণী ভাবিনী ও তাহার মাকে প্রায় নিমন্ত্রণ করেন এবং তাহারা আসিলে ভাবিনীকে আর 2-4 দিনের মধ্যে বাড়ি ফিরিতে দেন না। যে কয়দিন সে কাছে থাকে তাহাকে খাওয়াইয়া পড়াইয়া, তাহাকে আদর করিয়া পুত্রের বিরহ, কন্যার শোক ভুলিয়া থাকেন। আর সে কাছে না থাকিলে তাহার জন্য জিনিসপত্র কিনিয়া তাহাকে লইয়া স্বাদ আহ্লাদ করিবার আয়োজন করিয়াই সন্তুষ্ট থাকেন। চুরিওয়ালা, খেলনাওয়ালা, তাঁতিনী, ইহারা তাহার বাড়ি আসিয়া কেহ আর শূন্য হস্তে ফেরে না। কোনো একটি ভালো জিনিস দেখিলেই বউয়ের জন্য তিনি কিনিতে চান। কিনিতে না পারিলেই দীর্ঘ নিঃশ্বাস পড়ে। কাহারও কোনরূপ নূতন সাজ, নূতন গহনা কি নূতন রকম শাড়ি জামা দেখিলে তখনই গৃহিণীর মনে হয়, বৌমা এইরূপ সাজিলে তাহাকে কেমন মানাইত। নিত্য নতুন ফরমাস যোগাইয়া কর্তা তো আর পারিয়া ওঠেন না। কাজেই অন্য 5 জনকেও গৃহিণীর ফরমাসের ভার বহিতে হয়। একদিন নবীনের মা মেয়েকে সঙ্গে লইয়া গৃহিণীর সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন। গৃহিণী বলিলেন, ঠাকুরঝি, তোকে ভাই মেয়ে নিয়ে পরশু একবার আসতেই হবে। পরশু ভাবিনী আসবে। তোর মেয়ে যেমন জাল দিয়ে চুল বেঁধেছে অমনি করে তার চুল বেঁধে দিবি। বুঝলি নে, ছেলে বিলেত থেকে আসবে, আমাদের পুরনো সাজগোজ তো চলবে না, নতুন রকম শিখে রাখি, এলে তো বেঁধে দিতে হবে। ছেলের জন্যে তো পরে হইবে। আমরা বুঝি আপাতত গৃহিণীর নিজের পরিতৃপ্তির জন্যই ভাবিনীর এইরূপ নিত্য নূতন সাজের আবশ্যক। নবীনের মা বলিলেন, তা আসবো এখন, তার আর কি। গৃহিণী বলিলেন, একটা ওই রকম জাল নিয়ে আসিস, বুঝলি, ভুলিস নে, যাবার সময় অমনি দামটা দিয়ে দেব। ভাবিনী বাড়ি না থাকিলে পানে ছোট এলাচ পড়ে না, বাড়িতে রুই মাছের মুড়ো কি টাটকা ইলিশ মাছ আসে না। যদি বা দাসী তাহার কথা অমান্য করিয়া বাড়িতে ভালো মাছ আনিয়া ফেলে তো অমনি তাড়াতাড়ি তাহাকে তখনই ভাবিনীদের বাড়ি দৌড়িতে হয়। ও গো মা ঠাকুরুন, একবার আজ বৌমাকে না পাঠালে চলবে না। মা রেঁধে বেড়ে বসে আছে, তাকে খাইয়ে তবে খাবে গো। এ কথায় ভাবিনীর মাই বা কোন প্রাণে মেয়েকে না পাঠাইয়া থাকেন।
যত্নের বশ সকলেই। ভাবিনীও এখানে থাকিতে ভালোবাসে। কেবল তাহাই নহে, সে জানে ইহাই তাহার আপনার ঘর। বউ না হইতেই গৃহিণী তাহাকে যেমন বউ ভাবেন, সেও তেমনি তাহাকে শাশুড়ি ভাবে। সে কিছু নিতান্ত অল্পবয়স্কা নহে, তাহার বয়স এখন 13 বৎসর। তাহার সমবয়সী সখীদের সকলেরই বিবাহ হইয়া গিয়াছে। তাহারা তাহার নিকট যখন স্বামীর গল্প করে, আপন আপন ভালোবাসার কথা জানায়, ভাবিনী তখন নলিনকে স্মরণ করে। উপন্যাসে যখন সে নায়ক নায়িকার কথা পড়ে, তখন তাহার মনে হয় সে যেন নিজের জীবনের কথাই পড়িতেছে। বইখানি শেষ হইলে সে পুরাতন কথা ভাবিতে থাকে। ছেলেবেলায় তাহার যখন নলিনের সহিত দেখা হইত, তখন নলিন তাহার সহিত কিরূপ সস্নেহ বাক্যালাপ করিত, কিরূপ যত্নে তাহাকে ছবি দেখাইত। একদিন একটি গোলাপ ফুল আনিয়া কেমন যত্নে তাহার খোঁপায় পড়াইয়া দিয়াছিল। প্রিন্স অব ওয়েলস আসিতে রাস্তায় যে সমারোহ হয়, তাহা দেখিতে যেদিন ভাবিনী নলিনদের বাড়ি আসিয়াছিল, সেদিন কিরূপ আগ্রহে নলিন তাহাকে সেই সমারোহ দেখাইয়াছিল, এইসব কথা মনে করে আর একটি অপরূপ আনন্দে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া ওঠে। সঙ্গে সঙ্গে আধো বাধো করিয়া অতি সসংকোচে আরেকটি কথা তাহার এই মনে আসে যে সেই নলিনদা তাহার স্বামী। এ কথা মনে করিতে নিজে নিজেই সে লজ্জায় লাল হইয়া ওঠে। সে ভাবে, তিনি যখন আসিবেন, আমি কি করিয়া তাহার কাছে যাইব? আর যদি তিনি আগেকার মতো আমাকে আদর করেন, ছি, সে আমার বড় লজ্জা করিবে। আপনার লজ্জায় সে আপনি মুখ ঢাকে, অথচ অতি আগ্রহে নলিনের আসিবার দিন গণনা করে। গণনা শেষ হইল। নলিনের পরীক্ষা শেষে 2 বৎসর কাটিল। নলিন আজ গৃহে ফিরিবে। বিহারীবাবু তাহাকে জাহাজ হইতে আনিতে গিয়াছেন। গৃহিণী ভাবিনীর সাজসজ্জা করিয়া দিয়া রান্নাঘরে মিষ্টান্ন প্রস্তুত করিতে গিয়াছেন। আর ভাবিনী একখানি আয়নার সম্মুখে ঘাড়টি বাঁকাইয়া বাঁকাইয়া চুল বাঁধা কেমন হইয়াছে তাহাই দেখিতেছে। দেখিতে দেখিতে কি ভাবিয়া কে জানে মুখখানি লজ্জায় লাল হইয়া উঠিতেছে, আর মাঝে মাঝে যেন পায়ের শব্দ শুনিয়া তাহার বুকের মধ্যে গুড়গুড় করিয়া উঠিতেছে। সে সচকিতে চারিদিকে চাহিয়া দেখিতেছে। একবার সে চমকিয়া উঠিয়া ত্রস্তে আয়নার পশ্চাতে জানালার ধারে সরিয়া দাঁড়াইল। দাঁড়াইয়া দেখিল তাহার ভয় বৃথা, কেহ কোথাও নাই। তখন নিশ্চিন্তভাবে জানালায় ঝুঁকিয়া পড়িয়া বাহিরের দৃশ্য দেখিতে লাগিল। জানালার সম্মুখেই মিত্রদের মাঠ। মাঠের গাছগুলি বৈকালিক সূর্যকিরণে ঝকঝক করিতেছিল। অল্প অল্প বাতাস বহিয়া ঘাস দুলিতেছিল, গাছে পাতা দুলিতেছিল। তাহার মনে হইতেছিল এমন সুন্দর মধুর দৃশ্য যেন আর কখনো সে দেখে নাই। রবি কিরণের মধ্যে আজ যেন কেবল পুলক কম্পনি চলিতেছে। বায়ু যেন কেবল আনন্দেরই হিল্লোল। সহসা তাহার দাদা রমাপ্রসাদ ডাকিল, ভাবিনী, এখানে কি করছিস? তোকে সবাই ডাকছেন, নলিন এসেছে, আয়। বালিকার ওষ্ঠাধরে বিন্দু বিন্দু ঘর্ম শোভিত হইল। সে নড়িল না। রমাপ্রসাদ নিকটে আসিয়া তাহার মুখের পানে চাহিয়া একটু হাসিল। ভাবিনী লজ্জায় বিবর্ণ হইয়া উঠিল। তাহার সাজগোজ দেখিয়া যে দাদা হাসিয়াছে সে বিষয়ে তাহার সন্দেহ রহিল না। রমাপ্রসাদ হাসিয়া সলজ্জা ভগিনীর হাত ধরিয়া মজলিস গৃহে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়াই গৃহিণী বলিলেন, চিনতে পারিস নলিন? ছোট্টটি দেখে গিয়েছিলি, এখন দেখ কত বড় হয়ে উঠেছে। নলিন তাহার দিকে চাহিয়া সসংকোচে বলিল, কে? রমাপ্রসাদ বলিল, চিনতে পারো না? ভাবিনী।
তখন নলিন অসংকোচে নিকটে অগ্রসর হইতে হইতে বলিল, হ্যালো, এত বড় হয়েছে? হাউ ডু ইউ ডু মাই প্রিটি লাস? ভাবিনীর যে ইংরাজি বিদ্যা বেশি ছিল তাহা নহে। নলিনের সঙ্গে সম্বন্ধ স্থির হওয়া অবধি তাহার যদিও ইংরাজি শিখিতে চারের অভাব ছিল না, কিন্তু শেখায় কে? দাদাকে অনেক ধরাপাকড়া করিয়াও তাহাকে দিয়া ফার্স্ট বুকের অর্ধেকও এখনও ভাবিনী শেষ করিয়া লইতে পারে নাই। ইহা সত্ত্বেও সে নলিনের কথার অর্থ একরূপ বুঝিয়া লইল। হাউ ডু ইউ ডু চলিত কথা, প্রিটি কথার অর্থও সে জানে, কিন্তু লাস কথাটা সে ঠিক ধরতে না পারিয়া বলিলেন, প্রিটি কথার অর্থ সে জানে, কিন্তু লাস কথাটা সে ঠিক ধরতে না পারিয়া ভাবিল নলিন প্রিটি অ্যাস বলিয়াছেন। ভাবিনী ইংরাজি জানে না বলিয়াই যে এই উপহাস তাহা সে বুঝিল। বুঝিয়া লজ্জায় যেন মরিয়া গেল এবং ইহাতে অপমানিত বোধ করিয়া দাদার উপরই তাহার অত্যন্ত রাগ হইতে লাগিল। তিনি যদি ইংরাজি শেখাইতেন তবে তো সে এতদিনে ইংরেজিতে পণ্ডিত হইতে পারিত। লজ্জায় সংকোচে ভাবিনীর মুখে একটি অপরূপ সৌন্দর্য ফুটিয়া উঠিল। গৃহিণী বলিলেন, বাছা, এমন সুন্দর মেয়ে বিলেতে দেখেছিস? বিয়ে করে তবে কাজের জায়গায় যাবি। ছেলে একটু হাসিয়া আস্তে আস্তে দু একবার কাশিল। গৃহিণী বলিলেন, বিয়ের সবই ঠিক, কেবল দিন স্থির করে নেমন্তন্ন করে পাঠালেই হয়। আমি বলি এই রবিবারেই গায়ে হলুদ হোক। গৃহিণী যে প্রকৃত প্রস্তাবে এ কথা বলিতেছেন প্রথমবার নলিন তাহা বুঝে নাই। এবার বুঝিয়া সহসা কেমন যেন অপ্রকৃতিস্থ হইয়া পড়িল। বিহারীবাবু ছেলের সংকোচ বুঝিয়া বলিলেন, তা এত তাড়াতাড়ি নাই হলো। গৃহিণী রাগিয়া বলিলেন, তা বই কি, সে হবে না। দেখ বাবা, বিয়ে করেই কিন্তু নিয়ে যেতে পাবি নে। ছেলে পিলে হোক, তারা আমার কাছে থাকবে, তুই তখন বউ নিয়ে যাস। তবে বাছা রবিবারেই গায়ে হলুদ হোক, কি বলিস? নলিন কোনো কথা কহিল না। কি যেন বলিতে গিয়া শুষ্ক কণ্ঠে দুই একবার কাশিল মাত্র। গৃহিণী স্বামীর দিকে চাহিয়া বলিলেন, তবে এই রবিবারেই গায়ে হলুদের সব আয়োজন করে ফেল। নলিন সহসা অর্ধরুদ্ধ স্বরে কহিল, না মা, কিন্তু কিন্তু এখন থাক। নলিনের এই সংকোচ দেখিয়া রমাপ্রসাদ উপহাস ছলে বলিল, এত না, এত কিন্তু, এত সংকোচ কিসের? একটা বিয়ে করে এসেছ নাকি নলিনদা? নলিনের বিবর্ণ মুখ আরক্তিম হইয়া উঠিল। গৃহিণী বলিলেন, ও কি ঠাট্টা বাছা, অমন কথা বলতে নেই। দেখ বাবা, এবার তুই এলি, এবার আমার গহনাপত্র তো সব খালাস হবে। পুরন ষাটের গহনা তাহলে আর বৌমার জন্যে কিছুই গড়াতে হবে না। তবে আজকাল নতুন ফ্যাশনের অনেক রকম গহনা হয়েছে, বাপেরা শুনছি তা সব দেবে। তবু আমারও তো দু একখানা না দিলে ভালো দেখায় না। আমি তাই কাদির মার কাছে 200 টাকা ধার করে পালন পাতার 2 গাছা বালা গড়িয়ে রেখেছি। দিব্যি হয়েছে, আনছি, তুই একবার দেখ। গৃহিণী হর্ষোৎফুল্ল চিত্তে গহনা আনিতে গেলেন, কিন্তু পুত্রের ভাবগতিক দেখিয়া বিহারীবাবু কিছু দমিয়া বলিলেন, এখন তোমার কি বিবাহ করিতে ইচ্ছা নাই? নলিন দুই একবার কাশিয়া দুই একবার এদিক ওদিক চাহিয়া আধো বাধো করিয়া আস্তে আস্তে বলিল, না। রমাপ্রসাদ তখন হাসিয়া আবার আস্তে আস্তে বলিল, নলিনদা, সত্যিই বিয়ে করে এসেছ নাকি? নলিন তাহার গা টিপিয়া অতি মৃদু স্বরে বলিল, ফর হেভেন্স সেক, এখন থাম। বিহারীবাবু একটু তফাতে কৌচে বসিয়াছিলেন, সে কথা শুনিতে পাইলেন না। কিন্তু রমাপ্রসাদ যখন এই কথার উত্তরে না থামিয়া সবিস্ময়ে বলিয়া উঠিল,
তবে সত্য বিয়ে করেছ? কোথায়? কার সঙ্গে? ইংরেজ মেয়ের সঙ্গে নাকি? তখন সহসা বিহারীবাবুর হৃৎপিণ্ডে রক্ত উছলিয়া উঠিল। তিনি নির্বাক কম্পিত হৃদয়ে উত্তর অপেক্ষায় পুত্রের মুখের দিকে চাহিয়া রহিলেন। স্তম্ভিত নীরব নলিনীমোহন কি করিতেছে না বুঝিয়া কলের পুত্তলির মতো সহসা ঘাড় নাড়িল। বিহারীবাবু কাঁপিতে কাঁপিতে দুই হস্তের উপর ঘূর্ণমান মস্তক রক্ষা করিলেন। আনন্দ গৃহ মুহূর্তের মধ্যে শোক নিস্তব্ধতায় পূর্ণ হইল। গৃহিণী এই সময়ে গৃহে প্রবেশ করিয়া সহাস্য মুখে আনন্দ উথলিত চিত্তে বালা দুই গাছি ছেলের হাতে দিয়া বলিলেন, দেখ দেখি বাছা, পছন্দ হয়? তুই আমার বউয়ের হাতে পরিয়ে দে। বলিয়া ভাবিনীর উদ্দেশ্যে চারিদিকে চাহিলেন, কোথাও দেখিতে পাইলেন না। এতক্ষণ শুনলেন শ্রী স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প গহনা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।